ধরো রেল লাইনের পাত জোড়া লাগানো আছে। ধরো তো রেল লাইনের পাত এরকম জোড়া লাগানো আছে, তাহলে গরমকালে কি হতো? অবশ্যই বিপদ আসতো, দুর্ঘটনা হতে পারতো, রেল লাইন বেঁকে যেত এবং রেলগাড়ি কি হতো, উল্টে পড়তো। তো এই রকম কঠিন কোশ্চেনগুলোকে আমরা আজকের চ্যাপ্টারে কিন্তু সহজভাবে বোঝার চেষ্টা করব। তো আজকের চ্যাপ্টার হচ্ছে আমাদের কঠিনের প্রসারণ, তাপীয় প্রসারণ চ্যাপ্টারের সাব টপিকস কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ, গ্যাসীয় প্রসারণ এবং তাপ পরিবাহিতাঙ্ক। প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টপিকে আমি সহজ থেকে সহজতরভাবে বোঝানোর চেষ্টা করব। তো কঠিনের প্রসারণে আজকে আমরা ফার্স্টে বুঝবো কি, যে কঠিনের প্রসারণ কাকে বলে। ফার্স্ট আমরা বুঝে নেব যে কঠিনের প্রসারণ কেন হয়, তাও বুঝে নেব। তো এই কঠিনের প্রসারণ প্রথম কোন বিজ্ঞানী করেন তাও বুঝবো, কেন হয়, কোন বিজ্ঞানী করেন, কোন পরীক্ষা ধরে করেছিলেন তাও বুঝবো। এরপরেও রয়েছে কি, যে সকল যে ধাতব পদার্থগুলো যে রয়েছে, অ্যাকচুয়ালি তোমাকে ধাতব পদার্থ নিতে হবে, কেন না অধাতব পদার্থ নেওয়া চলবে না। ভালো করে বোঝার চেষ্টা করো, অধাতব পদার্থ নিলে কি হবে। দেখো, অধাতব পদার্থ তাপ ও তড়িতের কুপরিবাহী, তো তাপই তো পরিবহন করতে পারে না, তো তাপের দ্বারা তো আমরা প্রসারণ দেখব, তো তাপ প্রয়োগের ফলে তো প্রসারণ দেখব। যে তাপ পরিবহন করতে পারে না তার উপরে আমি কি প্রসারণ দেখব? তো আমাকে অ্যাকচুয়ালি ধাতব পদার্থের ক্ষেত্রে দেখতে হবে। তার যেটাই বলছিলাম, যে একটা রেল লাইনের পাত যদি জোড়া লাগানো থাকতো, তাহলে গরমকালে নিশ্চয়ই আমি তার বিপদ দেখতে পাবো। ওই রেল লাইনে কি, রেল লাইনের পাতটা বেঁকে উঠবে এবং রেলগাড়ি উল্টে পড়বে। তাহলে কঠিনের প্রসারণ অ্যাকচুয়ালি জিনিসটা কি, না কঠিনের প্রসারণ হচ্ছে কি, যে তাপ প্রয়োগ করলে কোনো কঠিন পদার্থের কি কি প্রসারণ হয়, না দৈর্ঘ্যের প্রসারণ হয়। কি কি প্রসারণ হয়? দৈর্ঘ্য প্রসারণ হয়, তার ক্ষেত্রফল প্রসারণ হয়, তার আয়তন প্রসারণ হয়। তাহলে ওভারঅল আমি কি দেখতে পাচ্ছি, দৈর্ঘ্যের, এগুলো হচ্ছে মাত্রা, ওভারঅল আমি দেখতে পাচ্ছি দৈর্ঘ্যের মাত্রা প্রসারিত হচ্ছে, তাই না? তাহলে কঠিন পদার্থের উপর যদি তাপ প্রয়োগ করি তাহলে তার মাত্রার প্রসারণ হয়, অর্থাৎ দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তনের প্রসারণকে আমরা বলবো কঠিনের প্রসারণ। তো এই প্রসারণ, যে কঠিনের প্রসারণ কোন বিজ্ঞানী ফার্স্টে দেখেন, না বিজ্ঞানী গ্র্যাভেনসেন্ট। গ্র্যাভেনসেন্ট তিনি ফার্স্টে এই পরীক্ষাটা করেছিলেন। কি পরীক্ষা করেছিলেন, না বিজ্ঞানী গ্র্যাভেনসেন্ট কি করেছিলেন, একটা রিং নিয়েছিলেন, এরকম একটা রিং, ক্লিয়ার, স্বাভাবিক উষ্ণতায় রয়েছে। স্বাভাবিক উষ্ণতা বলতে রুম টেম্পারেচার, স্বাভাবিক উষ্ণতা, আমাদের স্বাভাবিক উষ্ণতা কত হয়ে থাকে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা হচ্ছে স্বাভাবিক উষ্ণতা। তো এর থেকে ছোট সাইজের একটা গোলক নিয়েছেন, ধাতব গোলক, ছোট সাইজের ধাতব গোলক নিয়েছেন। তো দেখলেন কি, এই গোলকটা স্বাভাবিক উষ্ণতায় রিং এর মধ্য দিক দিয়ে প্রবেশ করে যাচ্ছে। বিজ্ঞানী গ্র্যাভেনসেন তিনি এই পরীক্ষাটা করছেন। এরপরে তিনি কি করলেন, এই গোলকটাকে নিলেন, একটা বুনসেন বার্নার নিলেন। বুনসেন বার্নার কেমন হয়ে থাকে, বুনসেন বার্নার, বুনসেন বার্নারের সাহায্যে এই গোলকটাকে তিনি কি করলেন, না উত্তপ্ত করলেন। চিমটা দিয়ে ধরলেন, চিমটি দিয়ে ধরলেন, ধরে উত্তপ্ত করছেন, ক্লিয়ার। তো গোলকটাকে উত্তপ্ত করলেন, খুব একটা উষ্ণতা দিলেন, অনেক বেশি উষ্ণতা দিলেন। তো অনেক উষ্ণতা দেওয়ার পর, উষ্ণতা দিলে কি হবে, তাপ এর মধ্যে সঞ্চালিত হয়েছে, সঞ্চালিত হওয়ার ফলে গোলকটা কি হয়েছে, আয়তনে প্রসারিত হয়েছে। তাপ প্রয়োগের ফলে কঠিনের আয়তনের, ওভারঅল আয়তনের প্রসারণ হয়েছে। আয়তনের প্রসারণ হতে দেখা গেছে কি, না এই রিংটার মধ্য দিক দিয়ে যখন এই গোলকটা নিয়ে আসছেন, এই সেম সাইজের রিং রয়েছে, তো এই গোলকটা তখন দেখা গেছে যে বিশাল একটা আকার ধারণ করেছে। তখন দেখা গেছে এই রিংটার মধ্য দিক দিয়ে এই গোলকটা আর প্রবেশ করছে না। বিজ্ঞানী গ্র্যাভেনসেন্ট এই পরীক্ষাটা দেখলেন। তো প্রবেশ করছে না যখন, তখন তিনি কি বুঝলেন, যে তাপ প্রয়োগের ফলে যে কোনো কঠিন পদার্থের আকারের বৃদ্ধি পায়, আকার কি হয়, বৃদ্ধি পায়। তো এখানে তার আয়তনের বৃদ্ধি পেয়েছে। তো এখান থেকে তিনি একটা সিদ্ধান্তে আসেন। কি সিদ্ধান্তে আসেন, সিদ্ধান্তটা কি ছিল, যে এই কঠিন পদার্থের অণুগুলো কি দৃঢ় সংবদ্ধ অবস্থায় থাকে, তো দৃঢ় অবস্থায় রয়েছে। তো দৃঢ় অবস্থায় থাকার ফলে কি হয়েছে, এই অণুগুলো তাপ প্রয়োগের ফলে অণুদের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। তো কম্পন হয়ে গেলে তারা একে অপরের থেকে দূরে সরে যায়, তাদের অন্তরাণবিক আকর্ষণ বলটা কি হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়, মানে কি অন্তরাণবিক আকর্ষণ বলটা কমে যায়। দিলে তো কম্পনটা দৃঢ় মানে বাড়তে থাকে, বেশি বেশি হতে থাকে, দিলে দূরে সরে যায়। দূরে সরে গেলে কি হবে, ওভারঅল আয়তনটা কি হয়ে যায়, বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে সিদ্ধান্তে তিনি কি এলেন, যে তাপ প্রয়োগ করেছি, তো তাপ প্রয়োগের ফলে অণুগুলো কি হয়েছে, অণুগুলির কম্পন শুরু হয়েছে। তো অণুগুলোর কম্পন হওয়ার ফলে কি হয়েছে, না আকার বৃদ্ধি পেয়েছে, আকার বৃদ্ধি পেয়েছে।
ক্লিয়ার? এটাই হচ্ছে উনার সিদ্ধান্ত। তো নেক্সট আমরা দেখতে চাইছিলাম কি, যে প্রত্যেক কঠিন পদার্থ যত কঠিন পদার্থ রয়েছে সব কঠিন পদার্থের প্রসারণ কি একই রকম হয়ে থাকে? সব কঠিন পদার্থের কি একই রকম হয়ে থাকে? এখানেও একটা কোশ্চেন থেকে যাচ্ছে। তো সব কঠিন পদার্থের একই মানে প্রসারণ হয় কি হয় না সেটা আমি একটু পরে বলছি। তাহলে এই কঠিনের প্রসারণ সম্পর্কিত আরো যে সকল উদাহরণগুলো রয়েছে যেগুলো মাধ্যমিকে এসে থাকে, সেই সকল উদাহরণগুলো কি কি দেখো, বড় বড় ব্রিজের ক্ষেত্রে দেখবে ব্রিজে অনেক সময় কি করা হয়েছে, তাদের দু সাইড দুটো আলগা রাখা হয়েছে, মানে এরকম করে লোহার জয়েন্ট করে লাগানো আছে। এই এই এরকম একটা লোহা রয়েছে আর একটা এরকম লোহা রয়েছে, এই দুটো লোহার মাঝখানে এরকম করে জয়েন্ট করে রাখা আছে। কেন না, এই দুটো লোহার মাঝখানে ফাঁকা রাখা আছে। তো ফাঁকা থাকার কারণ কি না, গরমকালে কি হবে না, এই লোহা দুটো তাপে কি হবে, প্রসারিত হবে। এই দুটো লোহা তাপে প্রসারিত হবে, তাপে প্রসারিত হলে তাদের জন্য প্রসারণের জন্য যতটুকু প্রসারিত হওয়ার দরকার তার থেকে একটু হলেও বেশি যেন ফাঁকাটা থাকে, দিলে কি হবে যে ব্রিজটার দুর্ঘটনা আর ঘটবে না। এবারে গরুর গাড়ির চাকার ক্ষেত্রে আমরা দেখেছি যে গরুর গাড়ির চাকায় যখন লোহার বেল্ট যখন পরানো হয় তখন কি করা হয় না, ওই বেল্টটাকে কি করা হয়, চাকার সমানে তো বানানো হয়, এরপরে ওই লোহার বেল্টটাকে কি করা হয়, গরমে দেওয়া হয়। গরমে দিলে কি হয়, আকারে বৃদ্ধি পায় এবং তারপর কি করা হয়, বৃদ্ধি পাওয়া যে লোহার বেল্টটাকে ওই কাঠের চাকার উপরে বসানো হয়। বসিয়ে দিলে কি হয়, পুরোপুরি বসে গেল, এরপরে জল দিয়ে ওটাকে ভিজিয়ে দেওয়া হয়, ঠান্ডা করে দিলে আবার কি হলো, তাপ বর্জন করতে থাকবে, তাপ বর্জন করলে আকারে আবার কি হবে, ছোট হবে এবং কাঠের চাকার উপরে একদম আটকে বসবে। তাহলে এইরকম কঠিনের প্রশ্নে আরো অনেক উদাহরণ রয়েছে। তো যে কোশ্চেনটা আমি বলছিলাম, সকল কঠিন পদার্থের ক্ষেত্রে কি প্রসারণ কি একই হয়? তো এখানটাও বিজ্ঞানী ফার্গুসেন তিনি পরীক্ষা করেছেন। তো তিনি পরীক্ষা করে তিনি কি দেখলেন যে না, সকল কঠিন পদার্থের কিন্তু প্রসারণ একই হয় না। সাপোজ ধরো এটা একটা লোহা দণ্ড, তাহলে এই লোহার দণ্ডের দৈর্ঘ্য যদি x হয়ে থাকে, তো এই লোহার দণ্ডের উপর আমি তাপ প্রয়োগ করেছি, ধরো 200 ক্যালোরি বা 2000 ক্যালোরি আমি তাপ প্রয়োগ করেছি। তো তাপ প্রয়োগ করতে এই লোহার দণ্ডটার দৈর্ঘ্য x সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তো সমান দৈর্ঘ্যের যদি আমি একটা অ্যালুমিনিয়াম দণ্ড নিতাম, তার ক্ষেত্রে তিনি কি দেখতেন, এটা একটা লোহার দণ্ড ছিল, যদি আমি একটা অ্যালুমিনিয়াম দণ্ড নিতাম একই দৈর্ঘ্যের, কথাটা হচ্ছে এখানটায় একই দৈর্ঘ্যের, তখন কি দেখতাম না, এই দণ্ডের প্রসারণটা দ্বিগুণ হতো। কত গুণ হতো? দ্বিগুণ হতো। যে 2000 ক্যালোরি আমি এর ক্ষেত্রেও তাপ প্রয়োগ করব, কিন্তু দণ্ডের দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাবে, প্রসারণটা আরো বেশি। ক্লিয়ার? পিতলের ক্ষেত্রে দেখা গেছে কি, যদি আমি পিতল নিতাম, তো পিতলের দণ্ড যদি নিতাম তাহলে কি দেখতাম যে লোহার দণ্ড ধরো 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, তো পিতল দণ্ডটা কত বৃদ্ধি পাবে না 1.5 সেন্টিমিটার, 1.5 ইন্টু x, এত সেন্টিমিটার বৃদ্ধি পাবে। তাহলে অ্যালুমিনিয়াম দণ্ডটা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল লোহার দণ্ডের রেসপেক্টে, আর পিতল দণ্ডটা লোহার দণ্ডের রেসপেক্টে 1.5 গুণ বৃদ্ধি পেয়েছে। তো প্রত্যেকটা কঠিন পদার্থের প্রসারণ আলাদা আলাদা। ফার্গুসেন তিনিও প্রমাণ করেছেন যে বিভিন্ন ধাতব পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্যের প্রসারণ ভিন্ন হয়ে থাকে। তো এই ছিল কঠিনের প্রসারণের আমাদের আজকের টপিকস। এরপরে কঠিনের প্রসারণ যে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন 3 দিক দিয়েই প্রসারিত হয়, তো সেই সম্পর্কিত দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আমরা নেক্সট ক্লাসে বিশ্লেষণ করব।